আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আজকে তোমরা দেখতে পাচ্ছ আমরা কোন বিষয়ে ক্লাস নেব। তবে এই ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সবার জন্য, এবং ইভেন যারা সিনিয়র স্টাফ নার্স নিয়োগের পরীক্ষা দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে সবার জন্য কোশ্চেন কমন থাকবে। এটা হচ্ছে আমাদের ভিত্তি। তোমরা জানো যে একটা বিল্ডিং এর যদি ভিত্তি প্রথমে 10 তলা দেওয়া থাকে, 10 তলার ভিত্তি দেওয়া থাকে, তাহলে তার উপরে Related to equipment related to fracture অনেক and surgical উপরে তোলা infection যায়। causes of the lower যারা যুক্ত হচ্ছে poverty একটু and সাইলেন্ট করো। nutrition. অনেক ভিত্তি করা যায়, বিল্ডিং উঠানো যায়। আর যদি ভিত্তি যদি 5 তলার দেওয়া থাকে, আহ তারপরে তুমি কিন্তু তার উপরে 10 তলা বিল্ডিং উঠাইতে পারবে না। ঠিক সেই রকম। Poverty and সুতরাং তোমাদের এটা হচ্ছে ভিত্তির ক্লাস। যে যেখানে থাকো দয়া করে একটু শোনো। তাহলে বিশেষ ভাবে তোমাদের যে বেসিকের দুর্বলতা আছে সেগুলো কেটে যাবে। আমরা কোশ্চেন দেই, পাশাপাশি কোশ্চেন গুলো কি করি, এই কোশ্চেন গুলো করা হয় যে তোমাদের বেসিক অপশন গুলো চেঞ্জ করে দিলে এই অপশন গুলো তোমরা পারো না। এই কারণটা হচ্ছে এইটা। শুধু এবিসিটি মুখস্থ করো, এবিসিটি মুখস্থ করার পর সেটা বারবার ভুলে যাও আর কি। সুতরাং এই বিষয়টা একটু খেয়াল করলে তোমরা পেয়ে যাবে। তো পার্থোগ্রাফ নিয়ে আমরা অনেক কোশ্চেন করেছি। অনেকেই তোমরা পড়াশোনা করেছো তো। দেখো পার্টোগ্রাফে কি কি কম্পোনেন্ট থাকে। তাহলে পার্টোগ্রাফ আবিষ্কৃত হয় 1954 সালে। ঠিক আছে, এটা একটা সাল। তো এটা আসেনি, তবে পার্থোগ্রাফের নাম হচ্ছে গ্রাফিক রেকর্ড অফ লেবার। লেবারের গ্রাফিক রিপোর্ট যে লেখা হয় এটার নাম হচ্ছে পার্থোগ্রাফ। সুতরাং তোমরা দেখো, আর পার্থোগ্রাফের কি কি থাকে আমরা জানি: পেশেন্ট আইডেন্টিফিকেশন, টাইম টেবিল, অনেকগুলো, কয়েকটা 3টা থেকে 4টা অপশন আমরা পড়ে থাকি। কিন্তু তোমরা অবশ্যই এই বিষয়গুলো লাগবে, পেশেন্ট আইডেন্টিফিকেশন থাকবে, টাইম থাকবে। আর আর এখানে একটা কথা আছে যে আমরা পার্থোগ্রাফ কখন থেকে শুরু করি। ঠিক আছে, আমরা কিন্তু একটা পেশেন্ট আসলো, আসার সাথে সাথে কিন্তু আমরা পার্থোগ্রাফ শুরু করি না। তাহলে সেই ক্ষেত্রে পার্থক্যটা স্টার্ট হয় কত সময়ে। ঠিক আছে, এটা কি তোমরা জানো কত কত সেন্টিমিটার হলে আমরা পার্থোগ্রাফ শুরু করি? 4 সেন্টিমিটার। হ্যাঁ, আমরা 4 সেন্টিমিটার যখন হয় তাহলে তখন আমরা এটা আহ পার্থোগ্রাফ শুরু করি, একটা পেশেন্টের গণনা শুরু করি। এর আগে কিন্তু শুরু করা হয় না। প্রথম অবজারভেশন করার পরে যখন আমরা দেখি যেটা 4 সেন্টিমিটার হয়েছে, তখন আমরা পার্থোগ্রাফ শুরু করি। এবং এই পার্থোগ্রাফ মেনটেন করতে গেলে কি কি বিষয় থাকে, আমি এই ছোট ছোট গুলো দিয়েছি, এগুলো তোমরা না পড়লেও করতে পারো, কিন্তু আহ এই বিষয়গুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। হেডলাইন গুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। এখন সমস্যা হচ্ছে তোমরা কি করো যে হেডলাইন গুলো মনে রাখতে গেলে যদি আমরা অপশন যখন আমরা চেঞ্জ করে যাই, তখন তোমরা আর এই বিষয়টা পারো না, ভুল হয়ে যায়। ঠিক আছে, ভুল হয়ে যায়। সুতরাং এই বিষয়টা যেন না হয় এটার জন্য আমরা বারবার বেসিকের কথা বলি। এখন তোমরা মনে করো না বেসিক মানে কি আমাকে পুরো বই পড়তে হবে? না, পুরো বই না। তুমি বেসিকের মানে তুমি পার্থোগ্রাফ যখন পড়বে, কারণ পার্থোগ্রাফ একটা মাল্টি কোশ্চেন, মানে পার্থোগ্রাফের পাশাপাশি আহ তুমি এগুলো দেখবে, এই অপশন গুলো দেখবে। কারণ অনেকগুলো আছে। মানে কি কি থাকবে: পেশেন্ট আইডেন্টিফিকেশন, আইডেন্টিফিকেশন একটা গুরুত্বপূর্ণ। টাইম থাকবে, আমরা কখন থেকে শুরু করব টাইমটা উল্লেখ থাকবে। ঠিক আছে, কখন তার 4 সেন্টিমিটার হলো। ফিটার হার্ট রেট থাকবে। তারপর মেমব্রেন লিউকার, তার লিউকরের কালার কিরকম থাকবে, সার্ভাইকাল ডাইলেটেশন, ডিসেন্ট থাকবে, ইউরিন ইউটেরাইন কন্ট্রাকশন থাকবে, ড্রাগ ফ্লুইড, আমি কি ড্রাগ দিলাম, কি ফ্লুইড দিলাম সেটা থাকবে, ব্লাড প্রেশার রেকর্ড থাকবে, পালস রেট থাকবে, অক্সিটোসিন থাকবে, ইউরিন অ্যানালাইসিস, টেম্পারেচার রেকর্ড। আর পার্টোগ্রাম আমরা শুরু করব স্টার্ট 4 সেন্টিমিটার, হোয়েন 4 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আহ এই বিষয়গুলো অবশ্যই মনে রাখতে হবে। কারণ আমরা এই 13টা পয়েন্ট, 13টা পয়েন্ট মানে কয়টা, 5টা 6টা এমসিকিউ হবে শুধু এই অংশ থেকে। একটা একটা যদি এমসিকিউ করা হয় তাও 10টা হবে, বেস্ট চয়েস যদি করা হয় 10টা বেস্ট চয়েস হবে শুধু এই পার্টোগ্রাফ দিয়ে। সুতরাং
তোমরা এই বিষয়গুলো একটু খেয়াল করবে, ঠিক আছে? তাহলে পার্টোগ্রাফ নিয়ে আমরা কি দেখবো? পেশেন্ট আইডেন্টিফিকেশন, ফিটাল হার্ট রেট থাকবে, মেমব্রেন থাকবে, সার্ভাইকাল ডাইলেটেশন থাকবে, ড্রাগ থাকবে, ফ্লুইড থাকবে, তারপরে ভাইটাল সাইন থাকবে, এবং পাশাপাশি স্টার্ট করা হবে 4 সেন্টিমিটার হলে স্টার্ট করব। এটা হচ্ছে মেইন মেইন কথা। সুতরাং তোমরা এই মেইন মেইন বিষয়গুলো একটু খেয়াল করবে, ঠিক আছে? কোন সময় শুরু করলাম তার উপরে এটা নির্ভর করবে। এটাই মেইন মেইন বিষয়গুলো তোমরা একটু দেখবে। এটা হচ্ছে পার্টোগ্রাফের অংশ। সুতরাং এই বিষয়ে যেন তোমাদের একাধিক কোশ্চেন যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে যেন কোনো কনফিউশন না পড়ে, এই জন্য দেখা। আর এরপরে আমরা কি জানবো? ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি। আগে আমরা ক্লাস নিয়েছি তো, তাই তোমাদের মাঝখান থেকে পড়ানো হচ্ছে। ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি কয় প্রকার? 2 টাইপস, ঠিক আছে? একদম মনে রাখবে, ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি 2 টাইপস। একটা হচ্ছে ফরসেপ ডেলিভারি, আর একটা ভেন্ট্রাস ডেলিভারি। দুইটাই হচ্ছে ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি। এন্ড ইন্ডিকেশন কি কি থাকবে? ইন্ডিকেশন অফ ফরসেপ ডেলিভারি। আমি ফরসেপ ডেলিভারি কখন করব? মায়ের ক্ষেত্রে কি কি সমস্যা? তার হচ্ছে ইনঅ্যাডোকুয়েট এক্সপালশন ইফোর্ট, মা যখন ইনঅ্যাডোকুয়েট এক্সপালশন, ভালো এক্সপালশন দিতে পারছে না। ম্যাটারনাল ডিস্ট্রেস, মা কি হচ্ছে, লেবার পাইন যখন উঠতেছে, দিতে গেলে ম্যাটারনাল ডিস্ট্রেস হচ্ছে। কার্ডিয়াক ডিজিজ আছে, দেখা যাচ্ছে তার এমন অবস্থা যে সেখানে এমআই হতে পারে, হার্ট ফেলিয়ার হতে পারে। মায়ের এক্লাম্পসিয়া আছে, প্রি এক্লাম্পসিয়া সিমটম আছে, সিভিডি, আরো কার্ডিয়াক ভাস্কুলার যে ডিজিজ আছে সেগুলো আরো থাকতে পারে। সুতরাং এই বিষয়গুলো যদি একটা মায়ের থাকে, তাহলে আমরা কি করব সেক্ষেত্রে? আমরা আহ, যে ইন্ডিয়া ফরসেপ ডেলিভারি করব, যাতে অ্যাসিস্টেড ডেলিভারি। ফরসেপ ডেলিভারির আরেকটা, ফরসেপ এবং ভেন্ট্রাস ডেলিভারি মানে আরেকটা। কোশ্চেনটা তোমাদের থাকতে পারে, হুইচ হ্যাজ দ্য অ্যাসিস্টেড ডেলিভারি, ঠিক আছে? ফরসেপ, ভেন্ট্রাস মনে রাখবে। ফিটাল, এখন মায়ের এই সব প্রবলেম, বাচ্চার কি কি প্রবলেম থাকলে আমরা ফোর্সেপ ডেলিভারি করবো? ফিটাল ডিস্টেজ, যদি দেখ ফিটাল ডিস্টেজ হচ্ছে লো বার্থ ওয়েট, পোস্ট ম্যাচুরিটি, তারপর ঠিক আছে আদার প্রলং সেকেন্ড স্টেজ অফ লেবার। সেকেন্ড স্টেজ আমরা কতক্ষণ থাকবো? সেখান থেকে দেখা যাবে যে আমাদের 12 ঘন্টার যদি বেশি হয়ে যায়, সেকেন্ড স্টেজ লেবার 12 ঘন্টার বেশি হয়ে গেলে তখন আমরা কি করব? আহ, এটা আমি চেষ্টা করব যে অ্যাসিস্টেড ডেলিভারি হওয়ার জন্য কি শর্ট। সেকেন্ড স্টেজ লেবার অফ শর্ট, দেখা যাচ্ছে যে সেকেন্ড স্টেজ লেবার কিভাবে শর্ট হয়েছে, 6 ঘন্টার কম আসছে। অর্থাৎ একটা সার্ভিক্স ডাইলেট হতে 8 থেকে 12 ঘন্টা পর্যন্ত সময় লাগে। তারপরে দেখা যাচ্ছে তার সার্ভিক্স ডাইলেট হয়ে গেছে, অলরেডি 3 ঘন্টার মধ্যে তার সার্ভিস ডাইলেট হয়ে গেছে, কিন্তু বাচ্চা পজিশন মতো আসতেছে না, তখন এটা আমরা ফরসেপ ডেলিভারি সহযোগিতা নেব। ইন কেস অফ দ্য কার্ডিয়াক ডিজিজ, বাচ্চার ক্ষেত্রে যদি কোনো কার্ডিয়াক ডিজিজ থাকে আমরা যদি বুঝতে পারি, সেই ক্ষেত্রে এক্লাম্পসিয়া, প্রি এক্লাম্পসিয়া, টক্সোমিয়া, বাচ্চার ক্ষেত্রেও এটা কি, মায়ের যদি এরকম থাকে তাহলে আমরা এগুলো অ্যাসিস্টেড ডেলিভারি করতে পারবো। এখন কমপ্লিকেশন, ঠিক আছে? এখন যদি কমপ্লিকেশন থাকে, সেই ক্ষেত্রে কি করব? কোন কোন কমপ্লিকেশন থাকলে আমরা ফরসেপ ডেলিভারি করব না? সার্ভাইকাল টিয়ার, যদি সার্ভাইকাল টিয়ার থাকে, ভেজাইনাল টিয়ার থাকে, ঠিক আছে, কমপ্লিট পেরিনিয়াল টিয়ার থাকে, টিয়ার মানে টিয়ারের কোনো কথা থাকলে আমরা সেটা করব না। হিমাটোমা, ভালভাল হিমাটোমা যদি থাকে, ভেজাইনাল হিমাটোমা যদি থাকে, তাহলে এগুলো তো এমনি এমনি আর হিমাটোমা হয়নি, কোনো কারণ আছে। তো এই বিষয়গুলো থাকলে আমরা করব না। পিপিএইচ, অ্যাটনিক থাকে, ট্রমাটিক থাকে, কমপ্লিকেটেড অফ অ্যানেস্থেসিয়া, এই সব কারণে যদি থাকে পিপিএইচ এর এক কথা আমরা পিপিএইচ যদি থাকে, তাহলে আমরা সেটা করতে পারবো না। ফিটাল কমপ্লিকেশন, ফিটাল কমপ্লিকেশনের ক্ষেত্রে আরও কি থাকে? সিপাল হেমাটোমা, ফেসিয়াল পলসি যদি থাকে, ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ যদি থাকে, অ্যাসফিক্সিয়া, এই সবগুলো হচ্ছে কমপ্লিকেশন হইতে পারে, আইস হইতে পারে। সুতরাং তোমার মায়ের ক্ষেত্রে, ফিটাসের ক্ষেত্রে এই অংশটুকু তোমরা একটু ভালো করে দেখবেন, ঠিক আছে? একটু ভালো করে দেখবে। কমপ্লিকেশন এন্ড কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে ব্রন প্রেজেন্টেশন। একটা ব্রন প্রেজেন্টেশন মানে কি? এটা বাচ্চার কপাল, মানে হেড পুরো হেড না, শুধু কপালটা দেখা যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আমরা করব না। সার্ভিস নট ফুললি ডাইলেটেড, সার্ভিস যদি ডাইলেটেড না হয় তাহলে তো এটা সমস্যা হবে, সুতরাং আমরা করব না। কনস্ট্রাক্টেড পেলভি, দেখা যাচ্ছে আমি ফরসেপ ডেলিভারি করব কিন্তু মায়ের পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই, তাহলে সেক্ষেত্রে আমি চেষ্টা করব। ফ্লোটিং হেড, এই ফ্লোটিং হেডের হচ্ছে কন্ডিশন কি, যে তুমি বুঝতে পারতেছো বাচ্চা হবে, বাচ্চা হচ্ছে, বাচ্চা সামনের দিকে, এই যে বাত ক্যানেলে মাথাটা আসবে, এই বাত ক্যানেলে মাথাটা আসছে না, মাঝখানে ঝুলে আছে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভেতরে আরো কোনো সমস্যা আছে, তখন আমরা করব না, ঠিক আছে? এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এই কয়েকটা পয়েন্ট তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কন্ট্রা ইন্ডিকেটেড ফর ফরসেপ ডেলিভারি, কোন কোন পজিশনে ফরসেপ ডেলিভারি আমরা করাতে পারবো না? ব্রন প্রেজেন্টেশন, অর্থাৎ যদি
ফ্রন্টাল শুধু কপাল যদি থাকে, সার্ভিক্স নট ফুলি ডাইলেটেড, কন্ট্রাক্টেড পেলভিক এবং ফ্ল্যাটিং হেড, এই 4টা পয়েন্ট আমরা মনে রাখবে, তাহলে তোমাদের এই বিষয়ে কোশ্চেন নিয়ে আর সমস্যা হবে না। ইন্ডিকেশন অফ ভেন্ট্রাস ডেলিভারি, এখন যে আমরা ভেন্ট্রাস ডেলিভারি করব, ফর্সেপ আর ভেন্ট্রাস, তোমরা ফর্সেপ আর ভেন্ট্রাস দেখেছো তো? দুইটা জিনিস অবশ্যই ফর্সেপ ভেন্ট্রাস দেখেছো। একটা হচ্ছে সাইডের কানের সাইড দিয়ে ধরা হয়, আর একটা ভ্যাকুয়াম, সেটা বাচ্চার মাথাতে লাগিয়ে করা হয়। এই দুইটাই অ্যাসিস্টেড ডেলিভারি। ঠিক একই রকম কন্ডিশন, কোন কোন কন্ডিশনে থাকবো? ম্যাটারনাল কন্ডিশন থাকবে, ম্যাটারনাল ডিস্ট্রেস, থিকাস ফোরাম, সেকেন্ড স্টেজ লেবার, ম্যাটারনাল মেডিকেল ডিজঅর্ডার, ম্যাটারনাল মেডিকেল ডিজঅর্ডার মানে হার্ট ডিজিজ, হাইপারটেনশন, মডারেট সিভিয়ার এনিমিয়া যদি থাকে, প্রিভিয়াস সিজার হিস্টোরি আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ভেন্ট্রাস ডেলিভারি করব। ফিটাল কন্ডিশনে থেকে ফিটাল প্লাস আম্বিলিক্যাল কর্ড রাপচার, সেপারেশন, প্লাসেন্টাল ফিটাল ডিস্ট্রেস, এই সবগুলো যদি থাকে তাহলে আমরা করতে পারবো না। কন্ট্রাইন্ডিকেশন ভেন্ট্রাস ডেলিভারির ক্ষেত্রে কি কি কন্ট্রাইন্ডিকেশন, কোন কোন পজিশনে আমরা করতে পারবো না? অপারেটর ইন এক্সপিরিয়েন্স, ঠিক আছে? যে ভেন্ট্রাস ডেলিভারি করবে এটা কিন্তু অপারেটরের জানা থাকতে হবে ভালো, কারণ এটা ভ্যাকুয়াম জিনিস, বাচ্চার মাথাতে এটা লাগায় মাথা ধরে টেনে নিয়ে আসতে হয়। অনেক সময় তো ইনজুরি হয়ে কি হয়, বাচ্চার মাথার স্কাল খুলে যেতে পারে, ঠিক আছে? সেটা বড় ধরনের একটা ইনসিডেন্ট তৈরি হবে। সুতরাং এই বিষয়ে অপারেটর যে অপারেট করবে তাকে ভালো দক্ষ হতে হবে। ইনএবিলিটি অ্যাসেস ফিটাল পজিশন, এখন যদি বাচ্চার পজিশন যদি কি হয়, সে যদি বুঝতে না পারে, তাহলে সেই ক্ষেত্রে করবে না। ফিটাল কোয়াগুলোপ্যাথি যদি থাকে তাহলে করবে না। প্রিমেচুর বেবি যদি 34 কম থাকে, ম্যাক্রোসোমিয়া বাচ্চা যদি আবার 4 কেজির বেশি থাকে, ঠিক আছে? সফট টিস্যু অবস্ট্রাকশন ইন পেলভিকে দেখা যাচ্ছে কি পেলভিকে কিছু অবস্ট্রাকশন আছে, তাও যদি থাকে ব্রিজ প্রেজেন্টেশন ফেস প্রেজেন্টেশন। ফেস প্রেজেন্টেশনে তো আর ভেন্ট্রাস ডেলিভারি করা যাবে না, ভেন্ট্রাস ডেলিভারি সরাসরি হেডে মাথায় থাকতে হবে। এই কয়টা পজিশনে আমরা করতে পারবো না, ঠিক আছে? সুতরাং এই বিষয়ে যদি তোমার যদি এই অংশটুকু পড়া থাকে, কোশ্চেন যেভাবেই আসুক তুমি উত্তর করতে পারবে, ঠিক আছে? আর ABCD মুখস্থ করে কখনো সঠিক অ্যান্সার দেওয়া যায় না। সরাসরি যদি তোমার হুবহু ABCD কমন পড়ে, তাহলে তুমি এটা অ্যান্সার দিতে পারবে। আর যদি ABCD কমন না পড়ে, তাহলে তো হলো না। তাহলে কি হবে এটা? ভালো উত্তর হবে না, ঠিক আছে? এই বিষয়গুলো তোমাদের একটু খেয়াল করতে হবে। এরপরে আমরা আসবো কি, সিজারিয়ান সেকশন আমাদের। আমরা নর্মাল পজিশন পার হয়ে আসছি, এখন আমাদের কি হবে? সিজারিয়ান সেকশন, আমরা সিজার করব। সিজার দেখি, সিজার হচ্ছে মেইনলি যে ইউটেরাইন সেগমেন্ট কেটে যেটা হচ্ছে বাচ্চা বের করতে হয়, এটা হচ্ছে সিজার, ঠিক আছে? এখন দেখা যাক কোন পর্যন্ত আমরা বুঝতে পারি টাইপ অফ সিজার। সিজারের টাইপ কয়টা এটা নিয়ে কোশ্চেন থাকবে, তোমরা কোশ্চেন করবে। তবে সবার মনে রাখবা ইলেকট্রিক সিজার আর ইমার্জেন্সি সিজার, ঠিক আছে? ইলেকট্রিক সিজার মানে কি, আমি পূর্ব থেকে পরিকল্পনা আছে যে আমি সিজার করব, এটা নাম হচ্ছে ইলেকটিভ, যে আগামী মার্চ মাসের 25 তারিখে সিজার করব, এটার নাম ইলেকটিভ। এখন আমার পেইন হোক বা না হোক সেই সময় আমি করব। তার আগে যদি হয়ে যায় তো তাহলে সেটা হচ্ছে ইমার্জেন্সি সিজার। হুট করে আমার ব্যথা নেই, আমি সিজার করব না, নর্মাল ডেলিভারি করব, আমি নর্মাল পেইনের জন্য বসে আছি, কিন্তু তার আগে কোনো অনেক কমপ্লিকেশন দেখা দিয়েছে, আমি নির্দিষ্ট ডেট পর্যন্ত যাইতে পারছি না, বা নির্দিষ্ট ডেট পার হয়ে গেছে, একে বলা হয় ইমার্জেন্সি সিজার, ঠিক আছে? অথচ আমার লিভার পেইন হচ্ছে, আমি ডেলিভারি রুমে গেছি, কিন্তু কমপ্লিকেশন থাকার জন্য বাচ্চার পজিশন নাই, ম্যাটারনাল ওপর যে কারণগুলো দেখলাম, সেই কারণগুলোর কারণে আমাদের সিজার করতে, এটা নাম হচ্ছে ইমার্জেন্সি। তোমরা জেনে রাখবে সিজারের আবার দুইটা অপশনে কাটা হয়েছে, লোয়ার সিগমেন্ট আর একটা হচ্ছে আপার সিগমেন্ট। একটা লোয়ার সিগমেন্ট কাটা হয়, একটু পেটের উপরে একটু কাটা হয়, এই দুইটা হয়। কোন কোন সিগমেন্টে কাটা হয় এটা গুরুত্বপূর্ণ একটু জানার বিষয়, মনে রাখবে, ঠিক আছে? পাশাপাশি ইমার্জেন্সি ইন্ডিকেশন অফ সিজার, ইমার্জেন্সি কি কি ইন্ডিকেশন আছে? ফিটাল ডিস্ট্রেস, সেকেন্ড স্টেজ অফ লিভারের ফিটাল ডিস্ট্রেস, হেভ অবভ দি স্পাইন হেড, ফিটাল ডিস্ট্রেস থাকবে, প্রোলং লিভার থাকবে। গুরুত্বপূর্ণ কথা, তোমরা শর্ট গুলো মনে রাখবে। তো বোঝার জন্য কিছু কিছু লাইন লম্বা আছে, সেটা না, তুমি সেটা অ্যাভয়েড করতে পারো বা জানার জন্য মনে রাখতে পারো। এই মনে রাখলে কি হবে, তুমি পরবর্তী ভুলে যাবে না। ফিটাল ডিস্ট্রেস, তারপর প্রোলং লিভার, অবস্ট্রাকটিভ লিভার, কর্ড পোলাপস, তোমরা হেডলাইন গুলো মনে রাখতে পারো, ঠিক আছে? কর্ড পোলাপস, ইমপেন্ডিং এক্লামশিয়ার হইতে পারে এমন এমন পেশেন্টের, ঠিক আছে? এপিএইচ অ্যান্টিভান্টাম হিমোরে, বা ব্রাউন মানে হেড শুধু দেখা যাচ্ছে, এটা ব্রাউন প্রেজেন্টেশনের কারণে এটা কি হয়, এরকম থাকতে পারে। একটু আগে আমরা পড়লাম ব্রাউন প্রেজেন্টেশন মানে শুধু কপাল দেখা যাবে বাচ্চার, আর বাকি কিছু দেখা যাচ্ছে না। ফ্রেশ প্রেজেন্টেশন, মুখ দেখা যাচ্ছে,
এই সব কারণে আমরা করব। তারপরে সার্ভিক্স ডিস্টোসিয়া আছে, ফেল টু লেবার, মায়ের বাচ্চা হওয়ার জন্য যে প্রেসার দেওয়া দরকার মা দিতে পারছে না। ফেল টু ইন্ডাকশন অফ লিভার, বাচ্চা হওয়ার জন্য যে ইন্ডাকশন অফ লিভারের যে নির্দিষ্ট সময় আছে, সময় পর্যন্ত হবে, সেই পর্যন্ত থাকতে পারছে না। তারপরে ফেল টু ফরসেপ ডেলিভারি, আমরা ফরসেপ ডেলিভারি করার চেষ্টা করেছি, কিন্তু আমরা উপরে তো দেখলাম যে ফরসেপ ডেলিভারির কিছু কমপ্লিকেশন আছে। সেই কমপ্লিকেশন থাকার কারণে আমরা ফরসেপ ডেলিভারি করতে পারবো না। যখন ফরসেপ ডেলিভারি করতে পারবো না, তখন আমাদের সিজার করতে হবে, বাস। আর সিজারের ইন্ডিকেশন নাই, এরপরে সিজার আর কোনো কথা নেই। এই কথাগুলো তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ভাবে আসবে, ঠিক আছে? এটা পড়লে সিজার, তুমি এটা পড়ে যাও, আর সিজার রিলেটেড যতগুলো কোশ্চেন আছে তোমার আর পড়ার দরকার নাই। এই কথা মনে রাখবে, এখান থেকে তুমি অ্যান্সার করতে পারবে। পাশাপাশি কমপ্লিকেশন অফ সিজার, এখন যদি আমি সিজার করলাম, এখন কি কি কমপ্লিকেশন হবে? ইমিডিয়েট কমপ্লিকেশন কি হতে পারে? পিপিএইচ, হেমোরেজ হতে পারে, শকে যেতে পারে। তাই অ্যানেস্থেটিক হ্যাজার্ডিতে তো আছেই, ইনফেকশন আছেই, ইন্টেস্টিশনাল অবস্ট্রাকশন আছেই। তারপরে অন কমপ্লিকেশন থাকবে, সেকেন্ডারি পোস্টপার্টাম হেমোরেজ। গুরুত্বপূর্ণ, সব কটা কথাই গুরুত্বপূর্ণ, তোমরা মনে রাখবে এই কটা কথা, একবার দুইবার পড়বে ইনশাআল্লাহ, আর সমস্যা হওয়ার কথা নাই। এখন লেট ফেজের কমপ্লিকেশন, লেট কি হয়? লেটে কি কি হবে? মেনস্ট্রুয়াল এক্সেসিভ অর ইরেগুলার ক্রনিক পেলভিক পেইন, ব্যাকেস, তারপরে ইনসিশনাল হার্নিয়া, এগুলো থাকবে লেট কমপ্লিকেশন, সিজারের লেট কমপ্লিকেশন এগুলো হয়। তবে এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্রনিক পেলভিক পেইন, ব্যাকেজ, এইটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে পেলভিক পেইন ব্যাকেজ এটা হয়ে থাকে, ঠিক আছে? আর কি ফিটাল কমপ্লিকেশন, বাচ্চার ক্ষেত্রে কি হয়? ল্যাক্টোজেনিক প্রিম্যাচুরিটি, অবশ্যই একটা পেশেন্ট বাচ্চাকে থাকতে হয় পেটের ভিতরে একদিন থাকলে। লাস্ট টাইমেস্টারে কি হয়? বাচ্চা যদি একদিনও থাকে তার জন্য ভালো, ঠিক আছে? রেসপিরেটরি সিনড্রোম, একদিনও যদি পেটে যদি থাকে সেটাই ভালো, কিন্তু সিজার করলে তো সেটা হয় না। অনেক সময় সেটা হয়, অনেক সময় ইলেকটিভ সিজারে নির্দিষ্ট সময়ের আগে সিজার করা হয়, এইসব বাচ্চা আর কি সমস্যা দেখা যায়। এখন আইইউজিআর, আমরা সিজার নিয়ে পড়লাম, সিজারের কমপ্লিকেশন পড়লাম, আর সিজার নিয়ে বেশি কোনো গল্প আসবে না। যেগুলো গল্প আসবে সেটা হচ্ছে নার্স কি করবে, একটা সিজারের পেশেন্টকে কি করবে, একটা সিজার পেশেন্টকে ওটিতে ম্যানেজমেন্ট কি করবে, এই হাবিজাবি কথাগুলো আসবে। এই হাবিজাবি কথা তুমি একটুখানি চিন্তা করলেই অ্যান্সার দিতে পারবে। আর যদি বইয়ের ভাষা নিয়ে তোমার কাছে কথা আছে, তাহলে এর বাইরে আশা করি কার কোনো কথা নেই। আর আইইউজিআর কি মানে, মানে কি তোমরা জানো? আইইউজিআর মানে ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটার্ডিয়েশন। পেটের ভিতরে বাচ্চা আছে, বাচ্চা থাকার পরে বাচ্চাটা নির্দিষ্ট যে পরিমাণ বড় হওয়া দরকার, নির্দিষ্ট সময়ে সেই পরিমাণ হয় না। এখন কি কি কারণে এই সমস্যাটা হয়? সেটা হচ্ছে ইনহেরিটেড, যদি ক্রোমোজোমাল কোনো জেন্ডার ডিসঅর্ডার থাকে, তারপরে ইউটেরাস প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি যদি থাকে, জেনারেল কি হবে? মেনস্ট্রুয়াল ম্যাল নিউট্রিশন থাকে, মায়ের যদি স্মল অ্যালকোহলিজম থাকে, রুবেলা, এই যদি কোনো ইনফেকশন থাকে, রুবেলা ইনফেকশন থাকে, যদি বাচ্চা পেটে থাকা অবস্থায় মায়ের রুবেলা আক্রান্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে আইইউজিআর হওয়ার সম্ভাবনা থাকে। আইইউজিআর এর বাচ্চা কিন্তু ছোট হয়, বাচ্চা এই 1 কেজি থেকে শুরু করে 2 কেজির নিচে থাকে। তবে বাচ্চার সব অঙ্গ প্রত্যঙ্গ গুলোই ঠিকই গঠন হয়, কিন্তু বাচ্চা লো ওয়েট থাকে, আইইউজিআর থাকে। বাস, এই পর্যন্ত আইইউজিআর শেষ। এর বেশি কিছু আইইউজিআর থেকে আসবে না। কজেস যেগুলো, এই কারণটাই আছে, ঠিক আছে? আই ইউজারের বাচ্চা এই 1 কেজি 2 কেজির কম, ঠিক আছে, 1 কেজি 300 400 বা 1.5 কেজি হয়ে থাকে। নর্মাল পিওর পেরিয়ড, আমরা জানি নর্মাল পিওর পেরিয়ড বাচ্চা হওয়ার পরে নির্দিষ্ট 40 দিনের ভিতরে ইউটেরাসটা পূর্বের অবস্থায় ফেরকে, এটাই নর্মাল পিওর পেরিয়াম বলা হয়, ঠিক আছে? এটা এক কথায় উত্তর। তার ডিউরেশন অফ পিওর পেরিয়াম, ইমিডিয়েট হচ্ছে 24 ঘন্টা, 24 আওয়ার্স। 24 আওয়ার্স যে সময়ের ভিতরে রেখে হলো ইমিডিয়েট পিওর পেরিয়াম, ঠিক আছে? ইমিডিয়েট পিওর পেরিয়াম তোমরা বুঝতে পারবে নর্মাল ডেলিভারি যখন তোমরা দেখে থাকো, দেখবা যে একটা মায়ের পেটের ভিতরে বাচ্চা ছিল, বাচ্চা থাকলে তখন কি এটা 12-14 সেন্টিমিটার হয়, কিন্তু বাচ্চাটা বের করার সঙ্গে সঙ্গে এটা একবারে 6 ইঞ্চির মধ্যে চলে আসে। বাচ্চাটা পেটের ভিতরে ছিল, বাচ্চাটা থাকার সাথে সাথেই সেটা ছিল 12 সেন্টিমিটার, অর্থাৎ 1 ফুট লম্বা পেটের ভিতরে। বাচ্চাটা বের করার সঙ্গে সঙ্গে সেটা হয়ে আসলো 6 ইঞ্চি, অর্থাৎ ডাক্তার সেলাই দিবে, সিজারের সময় যে সেলাই দিবে, এই সেলাই দিতে দিতেই সেটা অনেক ছোট ছোট্ট হয়ে যায়। সরাসরি কেউ কি ওটিতে দেখেছো? দেখে থাকলে তাহলে বুঝতে পারবে বিষয়টা আসলে কত দ্রুত, ম্যাজিক্যালের মতো, ঠিক আছে? এই অবস্থা।
এটা হচ্ছে 24 ঘন্টার মধ্যে শুরু হয়, 24 আওয়ার্স। ঠিক আছে। আর হচ্ছে আর্লি, এটা হচ্ছে ইমিডিয়েট। আর আর্লি হচ্ছে 7 ডেজ। 7 দিনের ভিতরে কি হয়, আমরা জানি যে ইউটেরাসটা 9 ডেজ। ঠিক আছে, 9 দিনের ভিতরে আমরা কি করতে পারবো সেটা দেখতে পারবো, পিউবিসে চলে আসবে। ঠিক আছে, ইউটেরাসটা পিউবিসে চলে আসবে। আর্লি টাইমটা বলা হয় 7 দিন, আর রিমোট টাইম বলা হয় 6 সপ্তাহ। 6 সপ্তাহের মধ্যে আবার এটা পুনরায় ফিরে চলে আসবে। সেই ক্ষেত্রে এমনকি কারো কারো ক্ষেত্রে 6 সপ্তাহ পরে ইমিউন হইতে পারে। এই 6 সপ্তাহের মধ্যে তারা সবকিছু স্বাভাবিক অবস্থায় চলে আসে। ঠিক আছে, এইটা। এর বেশি পিওর পিরিয়ড নিয়ে আর বেশি কথায়, পিওর পিরিয়ড পিরিয়ড কত, 6 সপ্তাহ এক কথায় আছে। তবে আমি এখানে 3টা ভাগ করে দিয়েছি যাতে সমস্যা না হয়। ইমিডিয়েট 24 ঘন্টা, আর্লি 7 ডেজ এবং রিমোট 6 সপ্তাহ। টোটাল যদি থাকে পিওর পিরিয়ড পিরিয়ড কত, 6 উইকস। ঠিক আছে, এটা তোমরা দিবা। ফিজিওলজিক্যাল চেঞ্জ ডিউরিং ইনভলিউশন, এই ইনভলিউশন হওয়ার সময় ফিজিওলজিক্যাল কি কি চেঞ্জ থাকবে, মাসেল পরিবর্তন হবে, ব্লাড ভেসেল, ইন্ডোমেট্রিয়াম, এই সবগুলো আবার রিপেয়ার হয়ে যাবে, সবগুলো আবার রিপেয়ার হয়ে যাবে। ঠিক আছে। আর কি দেখি, পরবর্তীতে আমরা আসি লোকিয়া। লোকিয়া কি, আমরা যে পিওর পিরিয়ড পিরিয়ডে কি হয়, যে মায়ের পার ভেজাইনাল সিক্রেশন চলে আসে। একটা ডেলিভারি মায়ের বিভিন্ন সময়ে প্রথম 7 দিন এক ধরনের ব্লাডি কালার চলে আসে, তারপরে পরবর্তী 7 দিন আরো সিরাস কালার চলে আসে, স্ট্র কালার, একটু গোল্ডেন কালার আসে, তারপর আরো পরবর্তী দিনগুলো একেবারে সাদা ফ্লুইডের মধ্যে চলে আসে 42 সপ্তাহ পর্যন্ত। এই যে, তাহলে এটা কেন হয়, যে আমাদের যে ইউটেরাসটা যে রিপেয়ার হচ্ছে, রিপেয়ার হওয়ার কারণে সেটা যে ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে, পূর্বের অবস্থায় চলে আসতেছে, সেখানে অতিরিক্ত বাচ্চা যখন থাকে তখন অতিরিক্ত কিছু টিস্যু থাকে, কিছু ব্লাড ভেসেল অতিরিক্ত হয়, কিছু এই যে অতিরিক্ত যে জিনিসগুলো হয় বাচ্চাকে ঠিক রাখার জন্য, এই জিনিসগুলো ধীরে 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 কমতে থাকে এবং রিপেয়ার হতে থাকে, ডেড টিস্যু গুলো বের হয়ে যেতে থাকে। এই সময়টা যে সিক্রেশন হয় এটাকে লোকিয়া বলা হয়। এটার বিভিন্ন স্টেজে বিভিন্ন রোগ কালার ধারণ করে। ঠিক আছে, তবে আমরা এখানে দেখি, এখানে আমরা কালার অফ লোকিয়া, এটা আমরা পরীক্ষায় আছে যে 4 দিনে কত কালার হয়, 7 দিনে কত কালার হয়, সেই বিষয়ে পরীক্ষায় আছে। ডিউরেশন অফ লোকিয়া কি, লোকিয়া রামরা, এর আমরা কতদিন আছে, রেড কালার হয় 1 থেকে 4 দিন পর্যন্ত। কেন 1 থেকে 4 দিন পর্যন্ত হয়, আমরা দেখি আর্লি পড়েছি, আর্লিতে কি হয়, ব্লাড দ্রুত চলে আসতে পারে। লোকিয়া সেরোসা কি হয়, ইয়েলো, এটা 5 থেকে 9 দিন পর্যন্ত আছে। লোকিয়া অ্যালবা, এটা হোয়াইট সাদা থাকে, এটা 10 থেকে 15 দিন, ওটা 14 দিন পর্যন্ত আছে, 15 দিন পর থেকে পরিবর্তন হয়। ঠিক আছে। প্রোল্যাকটিন হরমোন ফর মিল্ক সিনথেসাইজ, অক্সিটোসিন কি করে, মিল্ক ইজেকশন করে। এই 14 দিন পর্যন্ত হইতে থাকে। তবে এখানে আর একটা, যে এগুলো সাথে সাথে ইউটেরিন পরিবর্তনের সাথে সাথে দুইটা হরমোন কাজ করা শুরু করে। এটা তোমরা একটু বারবারই ভুল করো, যদি উল্টাপাল্টা করে দিলে উল্টাপাল্টা করো, তোমরা এই বিষয়টা একটু একটু খেয়াল রাখবে। ঠিক আছে। প্রোলাকটিন ফর কি, প্রোডাকশন। ঠিক আছে। অক্সিটোসিন ফর ইজেকশন। এই পি দিয়ে তোমরা সবসময় প্রোডাকশন মনে রাখবে, মানে মিল্ক সিনথেসাইজ, মিল্ক তৈরি করে। আর অক্সিটোসিন কি করে, মিল্ক ইজেকশন, মিল্কটা বের করতে সহযোগিতা করে। তোমরা এই জিনিসটা একটু মনে রাখবে। ম্যানেজমেন্ট অফ নর্মাল পিওরপেরিয়াম, নর্মাল পিওরপেরিয়ামের ম্যানেজমেন্ট কি, টু মেইনটেইন দ্য হেলদি অফ দ্য মাদার। এটা হচ্ছে সরাসরি কি, এটা তোমার অ্যানালাইটিক্যাল কোশ্চেন। কোন কোশ্চেনটা অ্যানালাইটিক্যাল হবে, কোন কোশ্চেনটা তোমার আর কি থাকবে, বইয়ের সরাসরি বই থেকে থাকবে, সেই বিষয়টা তোমাকে একটু ধারণা থাকতে হবে। যেমন এই রোকিয়ার যদি প্রশ্ন আসে তাহলে 5 দিনে, 9 দিনে, 14 দিনে কি রকম হয়, সেগুলো সরাসরি আসবে, কোনো বানানোর করার কোনো অপশন নাই। কিন্তু এখানে আসবে ম্যানেজমেন্ট অফ নর্মাল পিরিয়ড। একজন নার্স নর্মাল পিরিয়ড ম্যানেজ করার সময় সে কি কি খেয়াল করবে, তোমার এই আইকিউ থেকে বাকি কোশ্চেন গুলোর উত্তর দিতে হবে। টু মেইনটেইন দ্য হেলথ অফ দ্য মাদার, মায়ের হেলথ, স্বাস্থ্য এটা পর্যবেক্ষণ করবে। টু প্রিভেন্ট ইনফেকশন, কিভাবে ইনফেকশন প্রিভেন্ট করবে। তো প্রমোট এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং কিভাবে বৃদ্ধি করা যায় সেটা বলবে। কাউন্সিলিং ফর কন্ট্রাসেপশন, এই সবগুলো কাউন্সিলিং করবে। ঠিক আছে। এটা হচ্ছে তোমার অ্যানালাইটিক্যাল কোশ্চেন, এখান থেকে বিভিন্ন ধরনের অপশন আসতে পারে, হুবহু আসবে না। অ্যাবনরমালিটিস পিওর পেরিয়াম, পিওর পেরিয়ামের ক্ষেত্রে আবার কিছু সমস্যা আছে এই পিরিয়ডে, এখান থেকেও এমসিকিউ হয় আর কি, যে কোনো সময় হতে পারে। ঠিক আছে, আসতে পারে। রেইজ টেম্পারেচার কত, 104। ঠিক আছে, 100.4, অর্থাৎ 100 পার হয়ে গেলে যদি টেম্পারেচার জ্বর আসে, ঠিক আছে, 24 ঘন্টার ভিতরে, ফার্স্ট ডে অফ ফলোইং ডেলিভারি ইজ কল পিওর পিরিয়াল পাইরেক্সিয়া। এখন প্রথম দিনে যদি জ্বর আসে 100 উপরে, তাহলে সেটা হচ্ছে পিওর পিরিয়াল পাইরেক্সিয়া।
কজেস অফ পিউরপেরিয়াল পাইরেক্সিয়া, এটা নিয়ে কোশ্চেন হয়েছে, অনেকবার হয়েছে, আবার হতে পারে। ঠিক আছে, আবার হতে পারে। তাহলে আমরা কি করব, এই যে পিউরপেরিয়াল সেপসিস, ইউটিআই, যদি ইউটিআই হয়, পিউরপেরিয়াল সেপসিস হয়, পাশাপাশি তোমার মাস্টাইটিস হয়, ইনফেকশন, সিজার ইনফেকশন থাকে, পালমোনারি ইনফেকশন থাকে, সেপটিক পেলভিক থ্রোম্বোফ্লেবিটিস থাকে, কিছু আননোন কজ থাকে, সেটা আমি কেটে দিলাম, আননোন কজটা তোমাদের দরকার নাই। এটা হচ্ছে পেলভিক থ্রোম্বোফ্লেবিটিস। এই সবগুলো কারণে পিউরপেরিয়াল পাইরেক্সিয়া হইতে পারে। তবে সবসময় গুরুত্বপূর্ণ হচ্ছে পিউরপেরিয়াল সেপসিস এবং পিউরপেরিয়াল ইউটিআই, এই দুটাই হচ্ছে মোস্ট কমন কজেস। পাশাপাশি সিজারিয়ান অফ ওন ওন ইনফেকশন, তো ওন ইনফেকশন 24 ঘন্টার মধ্যে তো হয় না, আরো সময় লাগে। ঠিক আছে, 24 ঘন্টার মধ্যে অন্য ইনফেকশন হয় না। এটা পিউরপেরিয়াল সেপসিস, কি কি মাইক্রো অর্গানিজম দ্বারা পিউরপেরিয়াল সেপসিস হয়, কমন মাইক্রো অর্গানিজম অফ পিউরপেরিয়াল সেপসিস, সেই বিষয়ে কিছু কমন নাম দেওয়া আছে, তোমরা এগুলো পড়ো। ঠিক আছে, আজকে এই যে অনেকেই কোশ্চেন করছে যে কি কি কারণে হয় পিউরপেরিয়াল সেপসিস, এই যে দেখো যে কোশ্চেন করেছিলে জেনারেল গ্রুপে, সে দেখো। ঠিক আছে, পিউরপেরিয়াল সেপসিস কি কারণে হয়ে থাকে, স্টেফিলোকক্কাস পয়জনাস থেকে, স্টেফিলোকক্কাস অ্যাউরিয়াস থেকে, ইকোলাই, ক্যালিপসিলা, সিউডোমোনাস, প্রোটিয়াস, ক্লামাইডিয়া, স্ট্রেপ্টোকক্কাস। ঠিক আছে, এই কয়টা জীবাণু দ্বারা পিউরপেরিয়াল পাইরেক্সিয়া ক্ষেত্রে বেশি, সেপসিসের ক্ষেত্রে এই দুইটা বেশি ভূমিকা রাখে। সুতরাং তোমাদের অপশন চেঞ্জ হয়ে গেলেই তোমরা ভুল করো না। যারা বেসিক এটা এগুলো কিন্তু আমরা আলোচনা করেছি, তো আজকে তোমাদের বড় আপদের জন্য আমি এই বিষয়টা আলোচনা করেছি, তাই তোমাদেরকেও লিঙ্ক দিলাম, যে দেখো তোমরা দেখলে একটু ভালো হয় কিনা, সুবিধা হয় কিনা, তাই দিয়েছি আর কি। দেখো, পোস্ট বেসিকের পরীক্ষার জন্য প্রস্তুতির ক্ষেত্রে এগুলো আর কি দরকার। কজেস অফ সাব ইনভলিউশন, সাব ইনভলিউশন কি, গ্রান্ড মাল্টিপ্যারিটি, ম্যাটারনাল ইল হেলথ, সিজারিয়ান সেকশন, প্রোলাপস অফ দ্য ইউটেরাস, ইউটেরাইন ফাইব্রয়েড, সবগুলো থাকে। বেস্ট কমপ্লিকেশন কি থাকবে, বেস্ট ইনভলভমেন্ট, বেস্ট কমপ্লিকেশন ফর কি হয় পিরিয়ড সেপসিসে, বেস্ট ইনভলভমেন্ট, বেস্ট নিয়ে কি সমস্যা হয়। আর বেস্ট চয়েসে যদি আমি একটা একটা করে অপশন দিই, 4টা কোশ্চেন হবে, 4টা কোশ্চেন হলে তো অনেক ঝামেলা। তোমরা এক দেখবা যে এই কোশ্চেন এখানে একটা, আর এক কোশ্চেনে আর একটা, কেন এরকম, কেউ কি জানো? তোমরা আবার কি অ্যান্সার কেটে দিয়ে আবার দেও লুকিং, যে কে কি মতামত দেয়, এত চালাক হইও না, পড়াশোনা করো তাহলেই যথেষ্ট। বেশ ইনভলভমেন্ট হতে পারে ট্রাক্কেল, নিপেল ফেটে যেতে পারে, মাস্টাইটিস হতে পারে, বেস্ট সেপসিস হতে পারে, ল্যাকটেশনাল ফেইলর, অনেক মায়ের ল্যাকটেশন ফেইলর যার হয়, মানে বাচ্চা দুধ পায় না, এইসব বিষয়। পিওর পেরিয়াম ইমার্জেন্সি, ঠিক আছে, এখন কোন কোন সমস্যা হলে আমরা পিওর পেরিয়াম ইমার্জেন্সি বলবো, এটা নিয়ে একবার কোশ্চেন হয়েছিল কিন্তু তোমাদের। ঠিক আছে, হোয়াট আর দ্য পিওর পেরিয়াম ইমার্জেন্সি, এটা পরে রাখিও, আবার হইতে পারে। ঠিক আছে, পিপিএইচ, শক, পোস্টপার্টাম এক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়ার সাইন ছিল, এক্লাম্পসিয়া পরবর্তীতে হয়ে গেছে, দেখা যাচ্ছে আবার এক্লাম্পসিক, বাচ্চা হওয়ার পরে এক্লাম্পসিয়া দেখা দিচ্ছে। পালমোনারি ইম্বলিজম, ইনভার্সন, ইউটিআই, পিউরপেরিয়াল সেপসিস, এই কন্ডিশন গুলো কি বলা হয়, পিউরপেরিয়াম ইমার্জেন্সি, পিউরপেরিয়াম ইমার্জেন্সি, এগুলো। ঠিক আছে, তোমরা মনে রাখবে। সাইকেট্রিক ডিসঅর্ডার ডিউরিং প্রেগন্যান্সি, যেহেতু এটা কি কি হতে পারে পোস্টপার্টাম, যে মায়ের কি হয়, অনেক বাচ্চা কি হয়, যে বাচ্চা নিতে চায় না, কাছে যেতে দেয় না, ভয় করে, দুধ খাওয়ায় না, এসবগুলো, এগুলো হচ্ছে আমরা বলি কেন করে মাকে গালাগালি করি, কিন্তু তার এই সময় কিছু মেন্টাল স্ট্রেস যায়, ভয় যায়। পোস্টপার্টাম কি হয়, 3 থেকে 5 দিন থাকবে। ঠিক আছে, পোস্ট পার্টাম ডিপ্রেশন কি থাকবে ডিউরিং প্রেগন্যান্সি আপ টু 1 ইয়ার পোস্টপার্টাম, বাচ্চা হওয়ার 1 বছর পর্যন্ত এটা থাকতে পারে। পোস্টপার্টাম সাইকোসিস কিতে ওই দিন 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত পোস্টপার্টাম পিরিয়ডে এটা থাকতে পারে। ঠিক আছে, এগুলো এগুলো কিন্তু মায়ের সমস্যা, এই বিষয়গুলো দেখে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আসলে মা এমনিতেই করছে না কিছু করছে। কমন কজেস অফ পিওরপেরিয়াল পাইরেক্সিয়া আমরা পড়ছি, এটা নিয়ে আর আমরা আলোচনা করব না। পিরম, প্রিমেচিউর রাপচার অফ মেমব্রেন, ঠিক আছে, প্রিমেচিউর রাপচার অফ মেমব্রেন, প্রিমেচিউর রাপচার অফ মেমব্রেন হলে কি হয় আমরা কি জানি, ROM defined as the rupture of membrane beyond 28 weeks of pregnancy, but first 37 weeks compared weeks of pregnancy. Beyond 28 weeks প্রেগনেন্সি হয়ে গেছে, কমপ্লিট 37 উইকস অফ প্রেগনেন্সি, অর্থাৎ 37 উইকস প্রেগনেন্সির আগে যদি
মেমব্রেন লিকেজ হয়ে যায় সেটাকে মেইনলি পিরম বলা হয়। ঠিক আছে, মেইনলি পিরম হয়ে যায়। এই রোগীর ক্ষেত্রে কি হয়, তোমাকে একটু অ্যানালিটিক্যাল কোশ্চেন করতে হবে। পিরম হলে কোনো কথা নাই, টোটাল রোগীকে কি বেড রেস্ট, একটা মানে পিরম পড়লেই পেশেন্ট টোটাল বেড রেস্ট, সে বিছানাতেও নামবে না, প্রস্রাব পায়খানার জন্য সে বিছানা থেকে নেমবে না। এটা 1 নম্বর ম্যানেজমেন্ট। ঠিক আছে, কমপ্লিকেশন অফ পিরম, এখন যদি পিরম হয় তার নিওনেটাল কমপ্লিকেশন কি হয়, RDS, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। ঠিক আছে, এই বাচ্চাগুলোর শ্বাসকষ্ট শুরু হবে। কেন কেন শ্বাসকষ্ট শুরু হবে, এখানে একটা যুক্তি আছে। সেই যুক্তিটা হচ্ছে বাচ্চার সর্বপ্রথম গঠিত হয় কি হার্ট, তারপরে সর্বশেষ যুক্ত হয় সেটা হচ্ছে লাং। ঠিক আছে, কিন্তু বাচ্চার লাস্ট ট্রাইমেস্টারে, প্রথম ফার্স্ট ট্রাইমেস্টারে হয় হার্টের গঠন, লাস্ট ট্রাইমেস্টারে হয় লাংসের গঠন। সুতরাং যদি বাচ্চা যদি প্রিমেচুর রাপচার হয়, অর্থাৎ আগেই যদি বাচ্চার ডেলিভারি হয়ে যায়, 32-33 সপ্তাহে বাচ্চা বেঁচে থাকবে, কিন্তু তার লাং ম্যাচুরিটি হয় না। এই জন্য আমরা অধিকাংশ মাকে কি হয়, স্টেরয়েড দেওয়া হয়, ডেক্সামেথাসোন আরআই অ্যাম্পুল, যারা দিছে তারা বুঝতে পারবে। 12 ঘন্টা পর পর 2টা ডোজ দেওয়া হয় 34 সপ্তাহ পার হলে। এই রিস্কটা পার করার জন্য সরাসরি দেওয়া হয় কি হয়, ডেক্সামেথাসোন দিলে কি হয়, স্টেরয়েড, এটা দিলে বাচ্চার লাংটা দ্রুত আর কি ম্যাচিউর হয়। তাহলে বাচ্চা যদি আর্লি কোনো কমপ্লিকেশন থাকে, আগে যদি বাচ্চা ডেলিভারি করতে হয় বা হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কি হয়, লাংস ম্যাচিউর থাকলে বাচ্চার একটু রিস্কটা কম থাকে। ফিটাল কমপ্লিকেশন কি হতে পারে, কর্ড প্লাস আরডিএস, হাই নিওনেটাল ইনফেকশন, হাই পেরিনিয়াল নর্মাল এন্ড মরবিডিটি, বার্থ অ্যাসফিক্সিয়া। তবে এখান থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কর্ড প্রলাপস, এটা অবশ্যই মনে রাখবে। আরডিএস, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, পরবর্তীতে বাস অ্যাসফিক্সিয়া, বার্থ অ্যাসফিক্সিয়া, এই পয়েন্টগুলো বেশি বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ম্যাটারনাল কমপ্লিকেশন কি হয়, ম্যাটারনাল কমপ্লিকেশন যা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস হতে, প্লাসেন্টাল অ্যাবডপসি হতে পারে, সেপসিস, ম্যাটারনাল ডেথ, এই সবগুলো মায়ের সমস্যা হতে পারে। সুতরাং একটু কোশ্চেনের সঙ্গে মিলাইয়া পড়লে তাহলে আমাদের সমস্যা হয় না। পোস্ট ম্যাচুরিটি, পোস্ট ম্যাচুরিটি কি, 42 সপ্তাহ পার হয়ে গেছে, অর্থাৎ 294 দিন, 42 সপ্তাহ পার হয়ে গেলেই তাকে পোস্ট ম্যাচুরিটি বলে। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি তোমাদের, লগ আউট হয়ে গেলে আমি আবার লগ ইন করবো। ঠিক আছে, একটু যেহেতু পড়া হচ্ছে, তোমাদের পরীক্ষা হচ্ছে, সবার একটু উপকার হোক, একটু বিশেষ অংশ শেষ হয়ে গিয়ে তোমরা যেন চলে যেও না। আমি আবার তোমাদের লগ ইন করবো। রিস্ক ফ্যাক্টর ফর পোস্ট ম্যাচুরিটি, পোস্ট ম্যাচুরিটি BMI 35, মানে বেশি, প্রেমিক গ্রাভিডা, ফেস কন্ট্রাসেপশন ফার্স্ট 2 ট্রাইমেস্টার, কমপ্লিকেশন অফ দ্য পোস্ট ম্যাচুরিটি কি হয়, ডিউরিং লেবারের ক্ষেত্রে কি হয়, ফেটাল হাইপোক্সিয়া, বাচ্চার শ্বাসকষ্ট, বাচ্চা বড় হলে যেগুলো যেগুলো সমস্যা হয়। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। এই কয়টা অপশন খুবই গুরুত্বপূর্ণ। লেবার ডিসফাংশন হয়, মিকোনিয়াম অ্যাসপিরেশন হয়, রিস্ক ফর কর্ড কম্প্রেশন থাকবে, শোল্ডার ডিস্টোসিয়ান। ঠিক আছে, এগুলো কমন প্রবলেম। ঠিক আছে, ফলোয়িং বাদ বাদ থেকে কি হয়, কেমিক্যাল নিউমোনাইটিস, হাইপোক্সিয়া, রেসপিরেটরি ফেইলর, হাইপোগ্লাইসেমিয়া, পলিসাইথেমিয়া, সবগুলো কমপ্লিকেশন আছে, তোমরা একটু পড়লো। প্রিটার্ম লিভার, প্রিটার্ম লিভারে কি হয়, হ্যাঁ প্রিটার্ম লিভার কি হয়, 37 সপ্তাহের আগে যে লিভার হয় এটার নাম প্রিটার্ম লিভার। প্রিটার্ম লিভারের ক্ষেত্রে কি কি কারণ থাকতে পারে, ঠিক আছে, ডিসটেন্সেস ইউটেরাসে যদি ডিসটেন্সে থাকে, ইনফেকশন যদি থাকে, ইউটিআই, তারপরে ম্যাটারনাল কজ কি থাকে, এক্লাম্পসিয়া, অ্যানিমিয়া, স্ট্রেস যদি থাকে, পাশাপাশি কি হয়, ল্যাক্টোজেনিক থাকে, নিকোটিন থাকে অর্থাৎ অ্যালকোহলিজম, ধূমপান থাকে, স্মোকিং, পাশাপাশি কি ইন্টারভাল বিটুইন টু সাবসিকুয়েন্ট প্রেগনেন্সি, 2টা সাবসিকুয়েন্ট প্রেগনেন্সির ভেতরে দেখি হয় যে একটা গ্যাপ না থাকে। ঠিক আছে, শর্ট সার্ভিস, সার্ভিসের দৈর্ঘ্য ছোট হলে, হিস্টোরি অফ প্রিভিয়াস প্রিটার্ম লিভার, এই সব কারণে প্রিটার্ম লিভার হয়ে থাকে। কমপ্লিকেশন অফ প্রিটার্ম লিভার, গুরুত্বপূর্ণ এই অংশটুকু, কজেসগুলো তোমরা পাবে। ঠিক আছে, প্রিটার্ম বার্থ, তারপরে ব্রেথিং প্রবলেম, ফিডিং ডিফিকাল্টিস, সেরিব্রাল পলসি, একেবারে কমন কথা। ডেভেলপমেন্ট মেন্টাল ডিলাই, তোমাদের এটা নিয়ে কোশ্চেন আসছিল। ঠিক আছে, প্রিটার্ম লিভার কি হয় এইটা নিয়ে কোশ্চেন হয়েছিল। ডেভেলপমেন্টাল ডিলাই, যে কমপ্লিকেশন অফ প্রিটার্ম লিভার, ডেভেলপমেন্টাল ডিলাই, এই অপশনটা দিয়েছিল। ঠিক আছে, ভিশন প্রবলেম, হিয়ারিং প্রবলেম, অর্থাৎ একটা বাচ্চা যদি পূর্ণ না হয় তার সব সমস্যাই থেকে যায়।
ঠিক আছে, একটা বাচ্চা যদি পূর্ণ না হয় তাহলে তার সব সমস্যাই থেকে যায়।